নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জনাব জয় মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাদের সাথে আলোচনা হবে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে প্রতিবেদন, সেটি আমাদের শিরোনামের প্রথমে ছিল। শিরোনামটি এরকম ছিল যে স্মার্ট সংগঠন, স্মার্ট সমাজ, স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার ব্যক্ত হলো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের আস্থা অর্জনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। জনাব জয় মামুন, শুরুতে যদি আপনার কাছে আসি, মানে একটি রাজনৈতিক দলের ৭৫ বছরের মাইলফলক অর্জনই তো নিশ্চয়ই একটি অনেক বড় ঘটনা। এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটির প্রাপ্তি অপ্রাপ্তির বিচার কি এখন করা সম্ভব কিনা, কিংবা যদি করি সেটাকে কোন পাল্লাকে আপনি ভারী বলে মনে করেন, জনাব জয় মামুন? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল। ৭৫ বছর তাদের জন্য, ৭৫ বছর উদযাপনও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জাতির জন্য আমি মনে করি। কারণ বাংলাদেশ বলে যে দেশটি আমাদের দেশ বলে আমরা পরিচয় দেই, এই দেশটির জন্ম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য আমি মনে করি যে ৭৫ বছর সাফল্যের সঙ্গে পার করা কিন্তু কম কথা নয়। আজকে ৭৫ বছর পরে এসে এই দলটি যে জায়গায় দাঁড়িয়েছে, আজকের থেকে ৭৫ বছর আগে, ৭৫ বছর কি ৫০ বছর আগেও মুক্তিযুদ্ধের সময়টাও তো দলটি এরকম এত সুসংগঠিত, এত শক্তিশালী ছিল না। আজকে সেই জায়গায় এসে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করেছে এবং টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে। এই প্রসঙ্গে যেই কথাটি আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি আজকে যে ঘোষণা দিয়েছেন, আজকে না, তিনি সবসময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কিছু করে সবসময়, এবং এই কথাটা সর্বৈবভাবে সত্যি। আওয়ামী লীগের অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক কাঠামোগত ক্ষেত্রে যতটা উন্নতি হয়েছে তার সিংহভাগই, বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। কিন্তু তারপরেও যে কথাটা আমি বলতে চাই, তিনি বলেছেন স্মার্ট দেশ গড়ে তুলবেন, স্মার্ট সরকার গড়ে তুলবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। এবং এটি বিগত নির্বাচনেও তার ইশতেহারের ভিতরে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ছিল। সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। কিন্তু কথা হচ্ছে, এই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আওয়ামী লীগ ৭৫ বছরের একটি ঐতিহ্যবাহী দল, কিন্তু আজকে আওয়ামী লীগের রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে সেটিও বোধহয় একটু আত্ম উপলব্ধির ব্যাপার আছে। আমি এই প্রসঙ্গে স্মরণ করতে চাই সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, যিনি সংসদে তার বিদায়ী ভাষণে বলেছিলেন যে রাজনীতি আসলে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে এবং এখন রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। সে কারণে রাজনীতি এখন একটা টাকার খেলায় পরিণত হয়েছে। এবং সাম্প্রতিক অনেক ঘটনাবলী যদি আমরা লক্ষ্য করি, ঝিনাইদহের আনার হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো অনেক বিষয় এর সঙ্গে জড়িত আছে, বা এরকম অনেক বিষয় আমরা দেখতে পাই। নির্বাচনের সময় আমরা এরকম দেখেছি যে কারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত হচ্ছেন, কারা এই ক্ষমতার সঙ্গে জড়িত হয়ে লাভবান হচ্ছেন, তাতে আওয়ামী লীগ নীতিগতভাবে, আদর্শগতভাবে কতটা লাভবান হচ্ছে এবং কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটিও বোধহয় হিসাব নিকাশ করার একটা সময় আসছে। কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক অনেক সংকট কিন্তু মোকাবেলা করতে পেরেছে এবং অনেক বোঝা তারা সরাতে পেরেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছে, যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছে, দেশের প্রভূত উন্নতি করতে পেরেছে। ফলে এখন দলটাকে গোছানোর একটা ব্যাপার আছে, কিন্তু সেই দলটাকে একটু কলুষ মুক্ত করা আমি মনে করি এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আরেকটি বিষয় জয় মামুন, মানে এই বিগত যে নির্বাচন হলো সেই নির্বাচনে এসেই তো দল একটি নতুন ধরনের কৌশল নিল নির্বাচনটিকে গ্রহণযোগ্য করার জন্য, কিংবা আরো অনেক বেশি অংশীদারিত্ব বাড়ানোর জন্য। সেটি কি দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? শুধু সরকার নয়, দল না, সেটি আমার কাছে যেটি মনে হয় যে গত নির্বাচনে আওয়ামী লীগ যেটি করেছে সেটি হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদেরকে ফ্রি করে দিয়েছিল। অর্থাৎ স্বতন্ত্র দলের গঠনতন্ত্রে আছে, কেউ যদি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সেই ধারাটি প্রধানমন্ত্রী বা দলীয় সভাপতি তার ক্ষমতা বলে উচ্চ রেখে অনেককে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। তার ফলে যদি আমরা দেখেছি যে যেহেতু বিএনপি বা প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনে অংশ নেয়নি, সেজন্য নিজেদের ভিতরেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে এবং মানুষ
সানন্দে ভোট দিতে গিয়েছে, দলের ভিতরে একটা সমর্থন তৈরি, স্থানীয় সরকার নির্বাচনে আগে আমরা যেরকম দেখতাম। এটি আমার কাছে বড় কোনো চ্যালেঞ্জ না। যদি আবার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনের সামনে এসে দাঁড়ায় আওয়ামী লীগের, তখন আর এই সুযোগ থাকবে না, এবং তখন আমি মনে করি যে সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু আমার কাছে যেটি মনে হয়, এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দলের ভিতরে ওই যে ওবায়দুল কাদের সাহেব হয়তো ঠাট্টা করে বলেন বা মশকরা করে ওনার ভাষায় কৌতুক করে বলেন যে হাইব্রিড, কাউয়া, এইসব শব্দ, সেগুলোই কিন্তু দলের বড় সমস্যা। এবং আজকে আওয়ামী লীগের যত দুর্নাম, যত অপবাদ আওয়ামী লীগকে সইতে হয়, তার অধিকাংশই কিন্তু ওই 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 বহিরাগত বা সুবিধাভোগীদের কারণে, সুবিধা লোভীদের কারণে। তারা আজকে ক্ষমতায় এসে, মানে ক্ষমতার কাছাকাছি এসে আওয়ামী লীগ আর হয়ে গিয়েছেন এবং দলের সুনাম ক্ষুণ্ণ করছেন। এই বিষয়টা দলের উপর এক ধরনের প্রভাব পড়ছে। জি, অনেক ধন্যবাদ। এটি মনে হয় আমার কাছে বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমানের কাছে যাই। মানে ক্ষমতাসীন দল সরকারে বিলীন হয়ে যায়, মানে এই অভিযোগ তো একটা প্রচলিত অভিযোগ। এই 2024 জুন মাসে এসে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আসলে কতখানি খাটে, মানে স্মার্ট সংগঠনের কথা বলেছেন আজকে দলীয় প্রধান, সেখানে সংগঠনকে স্মার্ট করাটা কতখানি চ্যালেঞ্জের হবে, যেটি জয় মামুন বলছিলেন, আপনিও একমত কিনা? ধন্যবাদ। আমাদের সিনিয়র সাংবাদিক জয় মামুন মোটামুটি তো একটা প্রেক্ষাপট সহ একটা ভালো বর্ণনা তুলে ধরছে। আমি দেখেন, প্রথমে অর্জনের কথা যদি বলেন, যথার্থই জয় মামুন বলছে। আপনি যদি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ এই তিনটা রচনা আলাদা করে লিখেন, দেখবেন যে মিলে যাবে, শেষ পর্যন্ত মিলে যাবে। কারণ বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এগুলো এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা থেকে আলাদা করা যায়। অর্থাৎ আপনি যদি বলেন এই 75 বছরে আওয়ামী লীগের শ্রেষ্ঠ অর্জন অবশ্যই আমাদের স্বাধীনতা, এবং এরপরে হচ্ছে উন্নয়ন, যেটাকে আমরা শোষণ, নির্যাতন, নিপীড়ন, যে ঘটনাগুলো আমাদের পাকিস্তান আমলে সহ্য করতে হয়েছিল উপনিবেশের শাসক দ্বারা, তার থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্র, এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুখ থুবড়ে পড়ে গেছিল। কিন্তু তারপরেও এটা যে আজকে যে অবস্থায় আসছে, এইটা আমি মনে করি আজকে জননেত্রী শেখ হাসিনা যেটা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ কিছু পায়, সেটা একটা কৃতিত্ব আওয়ামী লীগকে দিতে হবে। যে উন্নয়ন আমরা দৃশ্যমান যেটা দেখতে পাচ্ছি, এটাতে আওয়ামী লীগের বিরাট অবদান। কিন্তু ঘাটতিটা কোথায়? আমি মনে করি আওয়ামী লীগের 75 বছর রাজনীতিতে যতটা অর্জন, আর যদি আমরা একই সাথে সাথে, অর্থাৎ আমাদের স্বাধীনতা এবং সাথে সাথে আমরা যে পর্যায়ে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট, অ্যাটলিস্ট পার ক্যাপিটা ইনকাম, আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার যে বঙ্গরতা, তা সত্ত্বেও আমাদের যে ব্যাপক বিস্তৃতি, এই সবগুলো ধরলেও আমাকে যেটা নিয়ে সমালোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট সেভাবে হয়। এবং এটার জন্য সামরিক শাসকরাই সবচেয়ে বেশি দায়ী ছিল। কিন্তু তারপরেও আওয়ামী লীগের মতো দল, যেটা নেতৃত্বকারী দল, তার কোনো দায় নাই এই যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের হলো না। আমাদের একটা, যেটা আমাদের ঘোষণাপত্র যেটা বলা ছিল যে একটা উদার, সাম্যবাদী, অথবা যেটাকে আমরা বলি ধর্মনিরপেক্ষ মানবিক বাংলাদেশ, সেটা করার জন্য যে কালচারাল ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল আমাদের রাজনৈতিক অঙ্গনে, সেটা কিন্তু আমরা করতে পারিনি। এটা স্বীকার করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা যেই পর্যায়ে যাওয়ার কথা ছিল, এটা কার দায়ে কার দোষ, সেগুলোতে বহু টকশো আমরা করছি। কিন্তু আমি এটাতে আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই, দায়িত্ব নাই, আমি এটা বলবো না। আওয়ামী লীগের দায়িত্ব ছিল একটা আমাদের মুক্তিযুদ্ধের যে মূল ঘোষণাপত্র, যে একটা মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই কাজটাতে আমি মনে করি ঘাটতি রয়ে গেছে। সেই কাজটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এটার দায় এড়াতে পারবে না। সেই কাজটা আওয়ামী লীগ কি করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ যেটা বলছেন, আমি স্মার্ট হলাম, দল স্মার্ট হলো, কিন্তু স্মার্ট লোকরা যদি দুর্নীতিবাজ হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, এবং বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শকে ভুলে গিয়ে যদি এই যেটাকে আমরা বলি তথাকথিত স্মার্ট, এই যে দলবাজির স্মার্টনেস, মোবাইলের স্মার্টনেস, এটা না হয়ে যদি মানসিক ভাবে, অর্থাৎ বঙ্গবন্ধুর যে রাজনীতি, ত্যাগের রাজনীতি, মানুষের জন্য কিছু করার রাজনীতি, সেটা যদি আমরা সব স্মার্ট হবো, যদি আমরা মোবাইল বা প্রযুক্তি ব্যবহার, আধুনিক বিজ্ঞান মনস্কতা পরিহার করে কেবলমাত্র মোবাইল এবং ইয়েটাকে যদি ধরে নেই, তাইলে কিন্তু স্মার্টনেসের একটা বড় অপব্যাখ্যা হয়ে যাবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে মানুষ রাষ্ট্র, ধর্ম এবং তার ব্যক্তিগত যে বিষয়গুলো, এগুলোর মধ্যে যে দার্শনিক দৃষ্টিভঙ্গিটা থাকার দরকার, সেটা যদি আমরা কাজ করতে না পারি, আমরা অনেক ধনী হয়ে গেলাম, অনেক স্মার্ট হয়ে গেলাম, কিন্তু আবার সবাই ধর্মান্ধ হয়ে গেলাম এবং মৌলবাদী হয়ে গেলাম। অর্থাৎ পাকিস্তানি ঘটনা, পাকিস্তানি ভাবধারা, অথবা যেটাকে ধর্মাশ্রয় যে রাজনীতি, এটার যদি প্রসার ঘটে যায় দেশের মধ্যে, তাহলে কিন্তু আরেকটা সর্বনাশ হবে। সেই জন্য স্মার্ট বাংলাদেশে যাতে কোনোভাবেই ধর্মাশ্রয়ী রাজনীতি
অথবা যেটাকে আমরা বলি আমাদের স্বাধীনতা মূল্যবোধের চেতনার পরিপন্থী যে যারা রাজনীতি। আর এর সাথে আমি যুক্ত করতে চাই এই যে কালচারাল ক্ষেত্রে দুর্নীতিকে যে ঘৃণা করা, অর্থাৎ মানুষের মধ্যে যত দুর্নীতিবাজ তার দাপট তত বেশি, এবং সমাজও যখন এটাকে খুব রেসপেক্ট করে সম্মান করে। মাঝে মধ্যে দুই একটা ঘটনা ঘটলে আমরা কেনা বলা হয় ওই মোবাইল অথবা যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ঝড় তুলি, কিন্তু আমাদের বেশিরভাগ লোকের মধ্যে এই ধরনের মনোবৃত্তি কিন্তু হয়ে গেছে যে কিভাবে দ্রুত টাকা কামাই করা যাবে, বড়লোক হওয়া যাবে, এবং সেটা কত বেশি মানুষকে প্রদর্শন করা যাবে। এই বিষয়গুলো মানুষের মনোবৃত্তির মধ্যে যে মনোজাগতিক পরিবর্তন হওয়া দরকার ছিল, সেই শিক্ষা ব্যবস্থা, সেই সাংস্কৃতিক ব্যবস্থা এখানে আমাদের বিনিয়োগ প্রচুর করতে হবে। এখানে এবং সেই সাথে মানসিকতার জায়গাটিতে স্মার্ট, মানে সত্যিকার স্মার্টনেস মানসিকতাতে আসতে হবে, সেটি নিশ্চয়ই আপনি বলতে যাচ্ছেন। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান জয় মামুন। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে বাকি বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। আমরা বিরতির পরে ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে, এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জনাব জয় মামুন। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমাদের দ্বিতীয় যে শিরোনাম ছিল যে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এবং চিকিৎসার প্রয়োজনে যা প্রয়োজন সবই করবে বিএনপি। আরও একটি খবর আমরা প্রচার করেছি, শিরোনামটি এরকম ছিল যে ছাগল কাণ্ডে আলোচিত মতিউরকে সরানো হলো এনবিআর এবং সোনালী ব্যাংক থেকে, সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি। আর লিখিত বক্তব্য পাঠিয়েছেন সাবেক আইজিপি বেনজির। জনাব ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসি, খালেদা জিয়ার প্রসঙ্গে চাইলে আপনি মতামত রাখতে পারেন। আর আমার প্রশ্ন যেটি যে এনবিআর আর সোনালী ব্যাংক থেকে সরানো হয়েছে মতিউর রহমানকে, দুদক অনুসন্ধান শুরু করছে, এটি যথেষ্ট কিনা, মানে কি বার্তা দিচ্ছে এটি? কারণ দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বেনজির আহমেদ কিংবা সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব মিলিয়ে আপনি কর্তৃপক্ষ বা সরকারের এই কাজকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমরা খুশি হব যদি সত্যি সত্যি দুদক যে কাজটা শুরু করছে সেখানে তারা চার্জ গঠন করবে, মোকদ্দমা হবে, মামলা হবে এবং শাস্তি হবে। যেরকম অনেকের শাস্তি আগে ইতিমধ্যে দুর্নীতিতে শাস্তির ঘটনা কিন্তু আমাদের দেশে আসছে, সেটা প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে এবং প্রধানমন্ত্রী সবারই বিচার কিন্তু এই দেশে দুর্নীতিতে। এগুলো নিয়ে আপনি বিভিন্ন তর্ক বিতর্ক এগুলো আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সম্ভব, এটা কিন্তু প্রমাণিত। আর দেখেন, 4 বার এই মতিউর রহমান সাহেবের তদন্ত করছে দুদক। আমার তো মনে হয় ওখানে একটা তদন্ত কমিটি হওয়া উচিত। ওই আগের 4 বারে যারা তদন্ত কমিটিতে ছিল তারা কত টাকা ঘুষ নিয়ে ওনাকে দায় মুক্তি দিচ্ছে, কারণ এটা এমনি এমনি হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকবারে ওনাকে ক্লিন, ওনার কোনো দায় ছিল না। আমার মনে হয় একটা তদন্ত কমিটি আলাদা হওয়া উচিত। ওই যে আগের 4 বারে যারা তদন্ত করছে তারা কত টাকা মতিউর থেকে নিচ্ছে সেটা আমাদের জানা দরকার। এটার জন্য আমি বলবো দুদককে যে এটা আগে দেখেন, তারপরে এই নতুন করে অভিযোগ যেগুলো আছে সেগুলো তদন্ত করেন। আগের বার কারা তদন্ত করছে এবং তারা মোট কত টাকা নিয়েছিল এবং সেই টাকা কোথায় আছে এটাও বের করার দরকার আছে। কারণ দুদকের মধ্যে অনেক সময় এই 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 অবস্থাটা কিন্তু বিরাজমান, আমি এটা বলবো। আর যেটা হয় বেনজির না আসার কারণে এটা কোনো সমস্যা হওয়ারই কথা না, বরং তার অনুপস্থিতিতেই এগিয়ে যাবে সবকিছু চার্জশিট করা এবং সেখানে তথ্য প্রমাণ দিয়ে তার ইয়ে করা। কিন্তু এর আগে যেটা ছিল বেনজিরের ক্ষেত্রে যেগুলো সাসপেন্ড করা হয়েছে সম্পদ, সেগুলোর একটা ব্যাপার আছে। আর মতিউরের ব্যাপারে কিন্তু এখনো কিছু শোনা যায়নি। দ্রুত এরপরে দেখবো যে মতিউর যখন মামলা হবে, মতিউরের টাকা নিয়ে মতিউর ছেলে তো অলরেডি নাকি পালাও গেছে, অলরেডি একটা 2 পক্ষ 3 পক্ষ বিভিন্ন ঝামেলা আছে এর মধ্যে। তো এই কোনটা জানি বিদেশ চলে গেছে, আবার আগের বউ চলে গেছে ইত্যাদি কাহিনীও কিন্তু আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি। আর অর্থাৎ এই টাকাটুকু সরানোর আগেই যেন সমস্ত টাকা পয়সা সম্পত্তি যা আসছে সেটা ইমিডিয়েটলি সম্ভব হলে আজকে রাতের বা কালকের মধ্যেই মানে সিজ করা হয় এবং কোনো দিকে যাতে মুভমেন্ট করতে না পারে, বিদেশে যাওয়ার জন্য মানে পার পেয়ে না যায়, সেই বিষয়গুলো কিন্তু একই সাথে দুদককে আপনি যখন নামছেনই তো এটার মানুষ আন্তরিকতাটা দেখবে তখন আসলে সত্যি সত্যি এবার আপনি কিছু করবেন। কারণ আগে 4 বার আপনি তাকে ছেড়ে দিয়েছেন, এই দুদককে তো ছেড়ে দিয়েছে। এই দুদকের লোকরা তো মানে একেবারে তুলসী পাতা আমি বলবো না, নাহলে কি করে হলো, আমি এটা বলবো এটা আগে তদন্ত হোক। আর মানে এবার কি আপনি আস্থা রাখতে পারছেন ডক্টর মিজানুর রহমান, এবার যে দুদক যে ব্যবস্থা নিচ্ছে? যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যে বললেন জিরো টলারেন্স এবং
ওবায়দুল কাদের সাহেব বলে দুর্নীতিবাদ যত বড়ই শক্তিশালী হোক আমরা তাকে ক্ষমা করবো না, এই জিনিসগুলো কিন্তু মানুষ দেখতে চায়, বাস্তবে দেখতে চায়। আর এই 4-5টা তো 2-3টা নাম আসছে, এরকম আমার মনে হয় শত শত। আপনি জানেন যে এই পুলিশের ব্যাপার তো আসছে, কিন্তু এই ব্যাড ট্যাক্স কাস্টমসে আমাদের হাজার হাজার কোটি টাকা আটকা পড়ে আছে এই ট্রাইব্যুনালে। অর্থাৎ ইম্পোর্টাররা বিদেশ থেকে ফলস নাম দিয়ে ভুয়া দিয়ে বিভিন্ন ভাবে মালামাল নিয়ে আসে, এগুলো যখন আটকা পড়ে তখন কোর্টে যায়, কোর্টে গিয়ে একটা রায় নিয়ে আসে, মালটা খালাস হয়ে যাবে আর ব্যাটের বা ট্যাক্সের টাকাটা পরে মীমাংসা হলে দেবে। সেই মীমাংসা আর কোনোদিন হয় না। এই যে ওখানে যে বিচার ব্যবস্থা যেটা আছে সেখানেও কিন্তু আমাদের একটু দেখতে হবে কেন এই দীর্ঘসূত্রিত হচ্ছে মাসের পর মাস। আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করে জিনিসপত্র অবৈধভাবে নিয়ে আসছেন, সেটা ট্যাক্স ছাড়া, ট্যাক্স পে না করে আপনি এটা বাজারে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু ট্যাক্সটা দিচ্ছেন না। হাজার হাজার কোটি টাকা, এটা আমি শুনছি 170,000 না কত হাজার কোটি টাকা সরকারের পাওনা আছে বিভিন্ন ইম্পোর্টারদের কাছে, এবং সেগুলো আটকে রাখছে কারা? এই আমাদের বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে ব্যবস্থাটা, এইটাই আটকে রাখছে। তো সেখানে আমি মনে করি ওই জায়গাটাও আপনাকে দেখতে হবে। আর এই 1-2টা করে হলে হবে না, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়গুলো আছে, এবং সেখানটায় আমি আপনার আগের অংশে যেটা বলছিলাম, এটার কালচারে পরিণত হয়ে গেছে। অর্থাৎ যার যত টাকা পয়সা দাপট সে তত বেশি ক্ষমতাবান। এর থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, স্মার্ট বাংলাদেশ আর এই স্মার্ট হবে, কিন্তু এটা সাস্টেনেবল হবে না, সেই জায়গাটি টেকসই হবে না। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। জয় মামুন, আপনিও একই রকম ভাবেন কিনা? মানে গত 20 বছরে 4বার তদন্ত কমিটি গঠন করেছে দুদক, এবার এসে 5বার হবে, এইটি কার্যকর হবে এমনটি ভাবার কারণ আছে? ওই যে মিজান ভাই বলছিলেন যে আজকে রাতে বা কালকের মধ্যে তার সম্পত্তি কি বলে কনফিসকেট করা বা জব্দ করা, তিনি যাতে পালিয়ে যেতে না পারেন। তিনি যে এতক্ষণে পালিয়ে যাননি তারই বা নিশ্চয়তা কি? এবং দুঃখের সঙ্গে বলতে হয় যে এই যে ধরেন বেনজির নিয়ে এত আলোচনা হচ্ছে, মতিউর রহমান নিয়ে এত আলোচনা হচ্ছে, বা সাবেক সেনাপ্রধান নিয়ে এত, আজিজ সাহেবকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এর একটিও তো সরকার খুঁজে বের করেনি যে আমাদের দেশের এই শীর্ষ কর্মকর্তাগুলো এরকম দুর্নীতিবাজ ছিল। সাংবাদিকরা, গণমাধ্যমে আমরা রিপোর্ট প্রকাশ করেছি, পত্রিকায় লেখালেখি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়েছে, বহুদিন ধরে হচ্ছে। তার ভিত্তিতে একটা কেউ একজন হাইকোর্টে রিট করলো বা কিছু একটা, তখন অনুসন্ধান তদন্ত শুরু হয়। আমার কথা হচ্ছে পত্রিকার সাংবাদিকদের বা আমাদের টেলিভিশনের সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে দেশের দুর্নীতিবাজদেরকে খুঁজে বের করে করে সরকারকে চিনিয়ে দেওয়া। সরকারের কোনো মেকানিজম নাই, সরকারের এত সংস্থা, এত গোয়েন্দা সংস্থা, এত রাজনীতিবিদদের এত শাখা প্রশাখা, তারা কেউ কিছু জানতে পারে না। যে এই তথ্যগুলো কেবলমাত্র সাংবাদিকরা বাইর করছে, তাদের ধন্যবাদ, কিন্তু এখানে প্রচুর তথ্য আছে গভর্নমেন্ট সংস্থা থেকে তাদেরকে প্রোভাইড না করলে এই তথ্য পাওয়ার কথা না। তার মানে এই তথ্যগুলো সরকারের কাছে ছিল তো আগে, এটা না তো আচ্ছা, যদি তাই হয়, যদি সরকারের কাছে ছিল, ধরেন আমি তর্কের খাতিরে বলছি যে বেনজির সংক্রান্ত তথ্য সরকারের থেকে পাওয়া গেছে, তো সরকারের কাছে যদি ছিলই, তাহলে বেনজির এত বড় বড় দায়িত্ব পালন করলো, পুলিশের আইজিপি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের ডিজি, ডিআইজি, এআইজি, অ্যাডমিন, সব উচ্চ পদস্থ, তো তখন এই তথ্যগুলো কিভাবে তারা ক্লাসিফাইড করে রেখেছিল বা গোপন করে রেখেছিল, তখন কেন দেয়নি? এটার উত্তর কি হবে? তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে পুরো প্রশাসন যন্ত্র, আপনার মেকানিজমটা দূষিত অবস্থার মধ্যে রয়েছে। এই দূষিত মেকানিজম দিয়ে আপনি কিভাবে কাজ করবেন? আপনার সরিষার মধ্যেই যদি ভূত থাকে, তাহলে সরিষা দিয়ে তো ভূত তাড়ানো যাবে না। মতিউর রহমানের ক্ষেত্রে 4বার তদন্ত কমিটি হয়েছে, যে কথা আপনি বলেছেন, রিপিট করার কিছু নাই। আমি 5মবারে এসেও যে আস্থা রাখবো সেরকম আমি ভেতর থেকে আমার আস্থা আসছে না। এবারও হয়তো তিনি একটা ক্লিন শিট নিয়ে দেখাবেন যে আমার কাগজ সাদা, কোথাও কোনো স্পট নাই। আমার ছেলে যে গরু কিনেছে বা ছাগল কিনেছে প্রত্যেক বছর 20 লক্ষ 30 লক্ষ টাকার, বা আমার যত সম্পত্তি আছে, এগুলো সব মানে ঐশীভাবে আমি স্বপ্নে প্রাপ্ত তাবিজের মতো স্বপ্নে প্রাপ্ত সম্পদ, এবং আমরা তারপরে আর কিছুই করার থাকবে না আমাদের। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো মূল কথাটা হচ্ছে যে সরকারের প্রশাসন যন্ত্র থেকে শুরু করে নীতি নির্ধারকরা যদি এ বিষয়ে যথেষ্ট পরিমাণ সতর্ক না হন, এবং যদি তারা একটা অস্বীকারের মানসিকতার মধ্যে থাকেন, যখনই আপনি আমি বা কাউকে একজনকে বলবো যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা সরকারের অমুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তখনই সরকারের তো একটা কোনো না কোনো জায়গা থেকে বলবে যাই এই লোক আমাদের শত্রু, সে আমাদেরকে দুর্নীতিবাজ বলছে। আরে ভাই, সরকারের সকলে তো দুর্নীতিবাজ না। 10 জনের মধ্যে যদি একজনও দুর্নীতিবাজ হয়, সেই তো ওই যে আমরা গ্রামের ভাষায় যে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা কি অমুক দিলেই তো দুধটা নষ্ট হয়ে যায়। তো সরকারকে কলঙ্কিত করার জন্য তো এরকম 1-2 জন লোকই যথেষ্ট। সেই জায়গাটা সরকার বুঝতে চায় না। এটাই হচ্ছে আমার এক ধরনের আক্ষেপ আর কি, যে এই জায়গাটা বোঝাটা খুব জরুরি।
আর দুদকের ব্যাপারে কি বলবো, দুদককে চিরদিন শুনি দুদককে অনেক শক্তিশালী করা হয়েছে, কিন্তু কখনোই দুদক খুব কার্যকর কোনো লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, নেওয়া হয় ওই চুনোপুটি অমুক তমুক, রুই কাতলা আর কখনো ধরে না, মুখে মুখে বলে যে আমরা রুই কাতলা ধরবো, এটা সেটা করবো। আর কি হয়, সরকারের প্রতিপক্ষ যারা আছে, রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে নানা রকম মামলা হয়, এটা হয় সেটা হয়, সেগুলি আমরা দেখি। তো তারা তো ভাই 30 বছর আগে ক্ষমতায় যখন ছিল তখন দুর্নীতি করেছে, ক্ষমতার বাইরে থাকলে তো আর দুর্নীতি করা যায় না, দুর্নীতি করার জন্য ক্ষমতা লাগে। তো বাংলাদেশে যখনই যারা ক্ষমতায় থাকে তারাই দুর্নীতি করে এবং তাদের ছত্রছায়াই দুর্নীতি হয়। অর্থাৎ যারা দুর্নীতি করতে চায় তাদেরকে ক্ষমতার সংস্পর্শে আসতে হয় কোনো না কোনো ভাবে। তো তাদেরকে যদি আপনি ধরতে না পারেন তাহলে সেই দুদক রেখে লাভ কি? আমি এই ব্যাপারে দুদককে নিয়ে খুবই হতাশ যে তারা কখনোই খুব শক্ত সামর্থ্য ক্ষমতাবান লোককে ধরে কোনো একটা ব্যবস্থা করতে পেরেছে বলে মনে হয় না। এবার অন্তত পারবে, সেই আশাবাদ নিয়ে আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে এসে সিপিডির আশাবাদ তো সবসময় নিয়েই আছি, আশা নিয়ে ঘর করি সুমনের। নিশ্চয়ই সেই আশাটুক থাক। আমরা বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় দিয়ে টলটলা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আলোচনা করব, সাথেই থাকুন। টলটলা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবার আমরা ফিরে এলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জনাব জয় মামুন আছেন আমাদের সাথে। আলোচনার প্রায় শেষ দিকে শিরোনাম ছিল এরকম: জ্বালানি খাতের লুটপাটের কারণেই বিদ্যুতের বিল বাড়ছে, ভর্তুকি কমাতে বিল বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, বলেছে তাদের গবেষণা বলছে যে বিদ্যুৎ জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরমে উঠেছে এবং তা আড়াল করতেই উৎপাদন ব্যয় না কমিয়ে করের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। আলোচনার শেষ দিকে জনাব জয় মামুন, আপনি সিপিডির এই অভিমতের সাথে একমত কিনা, আপনি কি মনে করেন এ বিষয়ে? আচ্ছা, এখানে তো আমার একমত বা ভিন্নমত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি তো এ বিষয়ে কোনো গবেষণা করিনি। আমি একজন বিদ্যুতের ভোক্তা এবং গ্রাহক হিসেবে আমি মনে করি যে বিদ্যুৎ যেভাবে দিন দিন বিদ্যুতের বিল বাড়ছে, এটি সাধারণ মানুষের পক্ষে বহন করা খুব কষ্টকর হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য এটি খুবই বড় একটা সমস্যা। এবং নিম্ন আয় শুধু না, যারা উচ্চ বড় বড় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান চালান, তাদের জন্য এটি সমস্যা। এবং সেসব ক্ষেত্রে আমরা দেখি যে তাদের একটা বড় সংকট হচ্ছে বিদ্যুৎ সময় মতো তারা পান না। এবং তারপরে সাংবাদিক হিসেবে যদি বলতে চাই তাহলে দেখি যে বিদ্যুতের উৎপাদন খরচ যে পরিমাণ আমরা করছি সেটি আশেপাশের বহু দেশের চাইতে অনেক বেশি, এবং আমরা এই বিদ্যুতের খরচটি কমানোর ব্যাপারে কোন রকম কোনো পদক্ষেপ নিচ্ছি না। এটি তো সত্যি কথা। এখন সিপিডি বলছে জবাবদিহিতা না থাকা, এবং সেই জবাবদিহিতা কোথায় কিরকম কতখানি আছে না আছে সেটি গবেষণার বিষয়, সেটি সিপিডি গবেষণা করে বলেছে। ফলে আমি তাদের গবেষণা নাকচ করেও দিব না এবং তাদের সঙ্গে একমত হব না। আমি বরং বলবো যে বিদ্যুতের দাম যেভাবে বারবার বাড়ছে, এবং জ্বালানি তেলের দামও পৃথিবীর বহু জায়গায় আমরা দেখি যে জ্বালানি তেলের দাম অনেক কমেছে করোনা পরবর্তী সময়ে, কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ মানে কখনোই কমেনি। বাড়ার সময় 10 টাকা বাড়ে, কমার সময় 10 পয়সা কমে। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। ফলে এই খাতটির মধ্যে নানা রকম সংকট রয়েছে। এবং একটা সময় আমরা দেখেছি যে ভাড়া ভিত্তিক কুইক রেন্টাল পদ্ধতিতে যে বিদ্যুৎ উৎপাদন করা হতো, সেখানে হাজার হাজার কোটি টাকা মানুষ সেখান থেকে নিয়ে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। সেগুলোর ব্যাপারেও কোনো তদন্ত হয়নি, কোনো অনুসন্ধান হয়নি। বিদ্যুৎ কেন্দ্রের নামে সরকারি জায়গা দখলের বহু ইতিহাস আমাদের দেখি। ঢাকার বুড়িগঙ্গার পাশেও জায়গা দখল করে রেখে দিয়েছেন সাবেক সংসদ সদস্য, তিনি প্রয়াত হয়েছেন। তো এরকম অভিযোগ, নানা রকম অভিযোগ কিন্তু বিদ্যুৎ বা জ্বালানি সেক্টর সম্পর্কে রয়েছে, কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো ধরনের জবাবদিহিতা নেই। বরং দুদিন পরপরই বিদ্যুতের দাম, জ্বালানির দাম বাড়তে থাকে এবং সেটি মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এটি হচ্ছে আমার বক্তব্য। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জয় মামুন। ডক্টর মিজানুর রহমান, আপনার মতামত জানবো। আচ্ছা দেখুন, আমি প্রথমে বলবো এই বিদ্যুতের যে উৎপাদন ক্ষমতা যেটা দেখানো হয়, এটার মধ্যে বিরাট একটা শুভঙ্করের ফাঁকি আছে। এগুলো হলো সাইনবোর্ড ক্যাপাসিটি, অর্থাৎ সাইনবোর্ড দেখে না, এখানে বিদ্যুৎ কেন্দ্র হলে একটা সাইনবোর্ড লাগানো হয়, ওটার মধ্যে লেখে কত মেগাওয়াটের, ওইটা দিয়েই হিসাব করা হয় তাদের টোটাল ক্যাপাসিটি। কোনোদিন কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যাদেরকে ক্যাপাসিটি ট্যাক্স দিচ্ছে বেসরকারি, তাদের পূর্ণ উৎপাদন ক্ষমতা কি এটা টেস্ট করে দেখছে কিনা? অথবা বাংলাদেশ এই যে বিদ্যুৎ ক্ষমতা দেখানো হচ্ছে, এর মধ্যে অন্তত আমার ধারণা 5000 মেগাওয়াটের উপরে আছে যেগুলো অবসোলেট, অর্থাৎ পাকিস্তান আমলের পুরনো বিদ্যুৎ কেন্দ্র যেগুলো হয়ে আছে, যেটার ক্যাপাসিটি হয়তো 250 মেগাওয়াট, এখন উৎপাদন হয় 50 মেগাওয়াট। আর সর্বোচ্চ ক্ষমতা উৎপাদন করলে হয়তো এটা 150 মেগাওয়াটও যাবে না, ওইটাকেও 3300 মেগাওয়াট দেখানো হচ্ছে। এইটা একটা অডিট করা দরকার যে উৎপাদন ক্ষমতা যে বাড়ছে এটা সত্যি বাড়ছে কিনা। এটা একটু সাইনবোর্ডে বাড়ছে, অর্থাৎ সাইনবোর্ডের যে ক্যাপাসিটি ছিল ওই 57-58 সাল থেকে যে সাইনবোর্ড আছে না এই বিদ্যুৎ কেন্দ্রের সামনে, ওই সাইনবোর্ড ক্যাপাসিটি বাড়ছে, প্রকৃত বাড়ছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আরেকটা জিনিস, এইবার এই মাসে একটা জিনিসের জবাব দেয়, এই মাসে জয় মামুনও বলতে পারবে, প্রত্যেকের বাসায় একটা অ্যাব নর্মাল, আমার বাসায় যেটা
10-12 হাজার টাকা বিল আসতো, এই মাসে আমার বিল আসছে 22,660 টাকা, মানে এক মাসের বিদ্যুৎ বিল। এটা কিভাবে আসলো? এই যে বিদ্যুতের যে মিটার রিডার আছে, এটা কখনোই কিন্তু মিটারের কাছে আসছে না, ওই এভারেজে একটা বিল করতে থাকে আন্দাজের উপরে, এবং শেষ মাসে জুন মাসে এসে অনেক বেশি করে ইউনিট দেখানো হয়। এতে কি হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে কাজটা করে, যখনই আপনার বেশি ইউনিট আসলো তখন এটা কমার্শিয়াল রেটে চলে গেল, অর্থাৎ আপনি যেটা আমি 5 টাকা 56 পয়সা বা 60 টাকা পর্যন্ত দিতে পারতাম, এটা চলে গেল 12 টাকায়। মানে এটার জন্য গবেষণা করতে হয় না, ভোক্তা হিসেবেই বোঝা যায় যে এখানে একটি ঝামেলা রয়েছে। জি, না, এটা একটা দুর্নীতি। এইটার জবাব তো দিতে হবে। কি কারণে প্রত্যেকটা লোক সংসদে আলোচনা হয়েছে যে কি করে এই মাসে প্রত্যেকের বিল 20%, 30%, 50% তো বেড়ে গেল। এটার সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে মিটার রিডাররা এসে রিডিং দেখে যে বিল দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে জমিয়ে রেখে, এটা বোধহয় পলিসি, এটা আগেও করছে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোন একটা মানে ধুরন্ধর ব্যক্তি এই স্ট্র্যাটেজিটা দিয়ে দিচ্ছে যে জুন মাসে এসে হঠাৎ করে সবাইকে বেশি ইউনিট দিলে যে তাদের রেভিনিউ আর্ন করার যে ব্যাপারটা, সেই টার্গেটটা এসে করতে পারবে। কারণ আর মানে এই জবাবদিহিতা, এই দুর্নীতির জায়গাটি এখানে বিদ্যমান রয়ে গেছে। আরো সময় পেলে নিশ্চয়ই আলোচনা আরো জমতো, কিন্তু আজকে সময় শেষ। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান এবং জয় মামুন, ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।